আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০,০০০ প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন। আপিল বিভাগের রায়, বেতন হবে ১০ম গ্রেডে। আগামী মঙ্গলবারের মধ্যে এনআইডি নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত না হলে কর্মবিরতি ঘোষণা নির্বাচন কমিশন কর্মচারী অ্যাসোসিয়েশনের। সচিবালয় এবং প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা এবং পার্শ্ববর্তী এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ডিএমপি। এবং ৪ দিনের সফরে আজ বিকালে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন বলে রায় দিয়েছে আপিল বিভাগ। তাদের বেতন হবে ১০ম গ্রেডে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এ রায়ের ফলে সারা দেশে সব প্রাথমিক বিদ্যালয়ের ৩০,০০০ প্রধান শিক্ষক এ সুবিধা পাবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেড করা সহ গেজেটেড পদমর্যাদা দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। সেই সাথে গেজেটেড পদমর্যাদা ২০১৪ সালের ৯ মার্চ থেকে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীতের পথে বাধা সৃষ্টি হয়। এরপর বারবার চেষ্টা করেও আওয়ামী লীগের শাসনামলে মামলাটির শুনানি করতে ব্যর্থ হন আইনজীবীরা। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গুরুত্ব দিয়ে মামলাটি নিষ্পত্তি করে আপিল বিভাগ। পরে ওই রায় পুনর্বিবেচনার আবেদন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এটা একটা সীমাহীন অন্যায় ছিল। এটা আর্টিকেল 29 এবং 31-এর ভায়োলেশন ছিল। তো যাই হোক, দীর্ঘ লড়াইয়ের পরে শিক্ষকরা আজকে তাদের স্বীকৃতিটা পেয়েছে। এটা একটা সম্মানের ব্যাপার। এবং যারা 11তে ছিল তারাও 10 পাবে ট্রেন, যারা ট্রেন না, যারা অদক্ষ তারাও 12 থেকে 10 পাবে। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রিটকারী প্রধান শিক্ষকরা। আজকের এই দিনটির জন্য আমরা দীর্ঘ 11 বছর অপেক্ষা করেছি। ধন্যবাদ জ্ঞাপন করি আমার সদস্য সরকার মহোদয়কে, যারা বর্তমান সরকার যারা এই দিনটাকে দেখার জন্য পরিস্থিতিটাকে তৈরি করে দিয়েছেন। ২০১৪ সালের ৯ মার্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার ঘোষণা দেয় তৎকালীন সরকার। তবে দ্বিতীয় শ্রেণীর চাকুরিজীবীরা ১০ম গ্রেডে বেতন পেলেও প্রশিক্ষিত প্রধান শিক্ষকদের জন্য ১১তম ও অপ্রশিক্ষিত প্রধান শিক্ষকদের জন্য ১২তম গ্রেডে বেতন নির্ধারণ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। আগামী মঙ্গলবারের মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩ বাতিল করে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে পুনর্বহালের দৃশ্যমান অগ্রগতি না হলে বুধবার অর্ধ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে ছাড়াও সারা দেশের নির্বাচন অফিসের বাইরে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২ ঘণ্টা মানববন্ধন করেন তারা। এ সময় এনআইডি সহ সব ধরনের সেবা বন্ধ রাখে। আইডিয়া ২ প্রকল্পের সব কর্মকর্তা ও কর্মচারীরা একত্রতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন। আইনশৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ও এর আশেপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এতে বলা হয়, আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সে অর্পিত ক্ষমতা বলে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টু রোড সকল ধরনের সভা সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। চার দিনের সফরে বিকেলে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। হযরত শাহজালাল আন্তর্জাতিক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তাকে স্বাগত জানাবেন। দাপ্তরিক এই সফরে প্রাধান্য পাচ্ছে রোহিঙ্গা সমস্যা। সেই লক্ষ্যে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সাথে শুক্রবার সকালে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন জাতিসংঘের মহাসচিব। সেখানে রোহিঙ্গাদের সাথে কথা বলবেন তিনি। এছাড়া প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ইমাম ও ধর্মীয় নেতা সহ প্রায় 1 লাখ অতিথির সাথে ইফতারে অংশ নেওয়ার কথা রয়েছে গুইতেরেসের। মহাসচিব ঢাকায় জাতিসংঘের কার্যালয়েও পরিদর্শন করবেন। এদিনই ঐকমত্য কমিশন এবং পরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর। সেদিনই সংবাদ সম্মেলনও করবেন তিনি। পরদিন রোববার সকালে অ্যান্তোনিও গুইতেরেসের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। কর সংগ্রহে হয়রানি ও দুর্নীতিগ্রস্ত রাজস্ব কর্মকর্তা কর্মচারীদের চাকুরিচ্যুত করার হুঁশিয়ারি দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে 2025-26 সালের প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, খাতির করে কাউকে কর ছাড় দেয়া বা কারো উপর অন্যায়ভাবে কর চাপিয়ে দেওয়ার মতো ঘটনা আর চলতে দেওয়া হবে না। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। 2025-26 অর্থবছরের বাজেটে কর সংক্রান্ত সুযোগ সুবিধার দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা তাদের অভিযোগ, নানাভাবে উদ্যোক্তাদের হয়রানি করে আসছে এক শ্রেণীর অসাধু রাজস্ব কর্মকর্তারা। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব কর্মকর্তাদের ব্যবসা বান্ধব হওয়া ছাড়া বিকল্প কোনো উপায় নেই। কাউকে বিশেষ সুবিধা দেয়া বা কারো উপর অন্যায়ভাবে কর চাপিয়ে দেয়া চলবে না। আওয়াজ আছে যে সমস্ত ইনভেস্টমেন্ট বা অন্যান্য অন্তরায় হচ্ছে এনবিআর। টাস্কিং নিয়ে আপনি দেখা করেন, আপনি মালিক হন আর যাই করেন দেখা করেন, এই জিনিসগুলি বন্ধ করেন। আমরা আপনারা যা চান আমরা সব দিব। এনবিআর চেয়ারম্যান বলেন, কারো একার পক্ষে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। এ বিষয়ে দেশের মানুষকে এগিয়ে আসতে হবে। দুর্নীতি বন্ধে দেশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তাদের ধরিয়ে দিতে ব্যবসায়ীদের সহযোগিতা চান তিনি। সার্ভিস পেতে গিয়ে যে ধরনের সমস্যাগুলো পড়েন বিভিন্ন অফিসে, আপনারা দয়া করে আমাদেরকে জানান। তার যে পরিমাণ জরিমানা বা তার যে পরিমাণ শাস্তি হওয়া উচিত সেই পরিমাণ শাস্তি আমাকে করতে হবে। কুইক ড্রাস্টিক কিছু অ্যাকশন নিতে হবে। আমি তো বলেছি, এরকম যদি হাতে নাতে কোনো ধরা পড়ে আমরা কোনো রকমের কোনো তদন্ত, কোনো ঝগড়াঝাটি, কোনো কিছুর মধ্যে যাব না। সোজা আমরা বলবো যে আপনি অনেক সার্ভিস দিয়েছেন, এখন আপনাকে ধন্যবাদ। রাজস্ব সংগ্রহে চাপ থাকলেও নতুন বাজেটে অগ্রিম আয়কর, ভ্যাট, ট্যাক্স ও শুল্ক কাঠামোতে ব্যবসা বান্ধব পরিবর্তন আনার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। একই সাথে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধে দ্রুত আদেশ জারির নির্দেশনাও দেন তিনি। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্রের বাজারে $80 কোটি তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ধরে রাখতে এখনও সবচেয়ে বড় বাধা নিরবিচ্ছিন্ন জ্বালানি বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে আমেরিকা, চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ভারত সহ শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশের মধ্যে অন্যতম বাংলাদেশ। এ সুযোগকে কাজে লাগাতে রাজনৈতিক স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলার উন্নয়ন প্রয়োজন। উৎপাদন ও যোগাযোগ ব্যবস্থা প্রসারিত করতে হবে বলেও জানান তারা। শারফুল আলমের রিপোর্ট। তৈরি পোশাকের একক বাজার হিসাবে সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। ইউরোপের বিকল্প বাজার হিসাবেও ধরা হয় আমেরিকাকে। নতুন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার 2 সপ্তাহের মাথায় কানাডা, মেক্সিকো ও চীন থেকে পণ্য আমদানিতে বাড়তি শুল্ক আরোপ করায় বাজারটি নিয়ে নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের পোশাকের। ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলসের পরিসংখ্যান বলছে, জানুয়ারি মাসে এই বাজারে $80 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশি উদ্যোক্তারা। এই রপ্তানি গত বছরের তুলনায় 45.93% বেশি। প্রবৃদ্ধির এই হার চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ভারত সহ শীর্ষ রপ্তানিকারক দেশের মধ্যে সর্বোচ্চ। এবার একটা বড় ধরনের পরিবর্তন এসেছে এবং বাইরের সমস্ত ক্ষেত্রে একটা বড় ধরনের আস্থার জায়গা তৈরি হয়েছে। সবার একটা ধারণা তৈরি হয়েছে যে এই নতুন গভর্নমেন্ট বা নতুন সরকার একটা ভালো কিছু দিবে, একটা স্টেবল পরিবেশ তৈরি করে দেবে। একদম সিমিলটেনিয়াসলি চায়নার সাথে ইউএস এর যে দ্বন্দ্বটা সবসময় হয়ে যায় সেটা এক্সপেক্ট করে ক্রেতারা জড়েছে। সো দুটো একসাথে আসাতে আমাদের গ্রোথের মার্জিনটা অনেক বেশি, এটা রিফ্লেক্টও আমরা দেখতে পাচ্ছি। এই মার্জিনটা ধরে রাখতে হলে আমাদেরকে ক্রেতাদের আস্থা ফিরে আনতে হবে। ক্রেতাদের আস্থা ফিরে আনতে মানে তাদেরকে কোয়ালিটি ইনশিওর করতে হবে, ইন টাইম ডেলিভারি করতে হবে, কমিটমেন্ট ফিক্স করতে হবে।
অটেক্সের তথ্য অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশ থেকে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা $720 কোটি পোশাক আমদানি করেছেন, যা গত বছরের জানুয়ারিতে এই পরিমাণ ছিল $603 কোটি। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের তৈরি পোশাকের আমদানির হার বেড়েছে 19 ভাগ। চীনা পণ্যে অতিরিক্ত 10 ভাগ শুল্ক বসানোর কারণে চীন থেকে যুক্তরাষ্ট্রের ক্রেতারা ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে, ফলে বাড়তি ক্রয়াদেশ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের। আমি পারবো বিকজ আই হ্যাভ টু প্রডিউস উইথ এ চিপার প্রাইস অ্যাজ ওয়েল অ্যাজ উই হ্যাভ টু টার্গেট দ্য লোয়ার সেগমেন্ট কাস্টমার। তো এই জিনিসগুলি আমাদেরকে কিন্তু ইয়ে করতে হবে, আর চিন্তা করতে হবে যে তার ওই এরিয়া বেসডের মার্কেটটাকে সে যেন এখানে অন্য থেকে কম্পিটিটিভ অবস্থায় থাকে। পোশাক রপ্তানিতে যে প্রবৃদ্ধি অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পাশাপাশি বাড়তি ক্রয়াদেশ সহায়ক ভূমিকা রাখছে বলেও মনে করছেন পোশাক শিল্পের উদ্যোক্তারা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থে কন্টেইনার হ্যান্ডলিংয়ের অনবোর্ড চার্জ নিয়ে বার্থ অপারেটর ও শিপিং এজেন্টদের অনড় অবস্থানের কারণে সংকট মারাত্মক আকারে ধারণ করেছে, যার প্রভাব পড়ছে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমে। বার্থ অপারেটরদের দাবি, গেল 18 বছরে বাড়েনি তাদের চার্জ, তাই বৃদ্ধির দাবিতে অনড় অবস্থায় সংশ্লিষ্টরা। আর শিপিং এজেন্টরা চার্জ বৃদ্ধিতে আগ্রহী হলেও বৃদ্ধির হার নিয়ে ব্যাপক দূরত্বে উভয় পক্ষ। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এমসিটির বাইরে সাধারণ কার্গো বার্থ জিসিবির 6টিতেও হয় কন্টেইনার হ্যান্ডলিং। এই 6টিতে কন্টেইনার হ্যান্ডলিং করে বার্থ অপারেটররা। এর জন্য বন্দর তাদের শোর হ্যান্ডলিং চার্জ দিলেও অনবোর্ড চার্জ দেয় শিপিং এজেন্টরা। এই অনবোর্ড চার্জের 40% পায় শ্রমিকরা, আর বাকি 60 ভাগ অপারেটরদের। প্রতি বছর 10% হারে শ্রমিকদের চার্জ বাড়লেও দীর্ঘদিন ধরে বাড়ছে না বার্থ অপারেটরদের অংশের চার্জ। তাই এবার কন্টেইনার প্রতি $5 বাড়তি চায় তারা, তবে শিপিং এজেন্টরা তা দিতে নারাজ। আজকে পর্যন্ত বার্থ অপারেটরের খাতে যে টাকাটা তখন ছিল 210 টাকা, পরে ওইটা এখন পর্যন্ত কোনো রেট এই 18 বছর বৃদ্ধি করা হয়নি। একটা রেটের 120% এটা তো হতে পারে না। 13 সালে তাদেরকে একবার রেট বাড়ানো হয়েছে, যেটা ডকুমেন্টে আছে। শিপিং এজেন্টদের অভিযোগ, এই ইস্যুতে কাজের গতি কমিয়েছে বার্থ অপারেটররা, তবে অপারেটরদের দাবি গতি কমেছে রমজানের কারণে। আগে যে জাহাজগুলা 3 দিনের মধ্যে সে 1,500 টিউজ নিয়ে যেত, সেগুলো সে 3 দিনের মধ্যে 1000 টিউজও নিতে পারতেছে না। রোজার সময় এইভাবেই কিন্তু জাহাজ সেল হয়, কারণ কর্মঘণ্টা অনেক কমে যায়। বাট এই টানাপোড়েনের সাথে প্রোডাক্টিভিটির আমার মনে হয় না খুব একটা প্রভাব পড়েছে। সমস্যা সমাধানে বন্দর কর্তৃপক্ষ বারবার উদ্যোগ নিলেও এখনো আসেনি কোনো সমাধান। কেউ কেউ বলছে যে গো স্লো হচ্ছে, বাট আমাদের যে হ্যান্ডলিং স্ট্যাটিস্টিক্স সেটা অনুযায়ী আমাদের প্রোডাক্টিভিটি যথাযথ আছে। ভবিষ্যতে যেন কার্যের কোনো রকম ক্ষতি না হয় বা গো স্লো না হয় বা আমাদের প্রোডাক্টিভিটি ফল না করে, এই বিষয়গুলো উল্লেখ করে আমরা এটা সরকারের কাছে চিঠি দিয়ে জানিয়ে রেখেছি। বর্তমানে বার্থ অপারেটররা অনবোর্ড চার্জ পাচ্ছে পূর্ণ কন্টেইনারে 559 টাকা 53 পয়সা, আর খালি কন্টেইনারে 480 টাকা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। বাংলাদেশে রাশিয়া আরও বিনিয়োগ করবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ আশ্বাস দিয়েছেন বলে জানান দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজারস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে রাশিয়ান রাষ্ট্রদূত এবং জামায়াতে আমিরের সৌজন্য সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে একথা জানান মোহাম্মদ তাহের। এ সময় তিনি আরও জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে রাশিয়া। সাক্ষাৎকালে 71-এ মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে থাকায় রাশিয়ার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান জামায়াত আমির। বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্ট আরো বাড়বে, সাপোর্ট থাকবে। আপনারা জানেন যে 71 সালে রাশিয়া বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ভূমিকা পালন করেছে, আমরা সেই জন্য কৃতজ্ঞতা জানিয়েছি এবং তারা বাংলাদেশ জামাত ইসলামীর সাথেও এখানে একটা রেগুলার এঙ্গেজমেন্ট থাকতে চায়, এঙ্গেজমেন্ট চায়।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়া থেকে ফিরেছেন আটকে পড়া 176 জন বাংলাদেশি। লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে ভোর 4টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তারা। অভিবাসীদের মধ্যে 106 জন ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। অবশিষ্ট 70 জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরে আসছেন। এছাড়াও তাদের মধ্যে 12 জন অভিবাসী শারীরিকভাবে অসুস্থ। আরও জানাচ্ছেন মাঝারুল হক মুহাজির। ছোট ভাই খালেককে লিবিয়ায় পাঠানোর পর থেকে কোনোভাবেই ভালো নেই বড় ভাই গোপালগঞ্জের হৃদয়। যাওয়ার পর থেকে সেখানকার মাফিয়াদের হাতেই তার ভাই বন্দী ছিল 40 দিন। এরপর জেলে থাকতে হয় 2 মাস 13 দিন। গ্রামের দালালদের হাত ধরে ভাইকে বিদেশ পাঠানোই কাল হয়ে দাঁড়ায় তাদের। আমার ভাই উদ্দেশ্য ছিল ইতালিতে, যার কথা ছিল প্রতি দেশ ঘুরিয়ে ঘুরিয়ে প্লেনে করে, বাট তা না করে আমার ভাইকে দুবাই নিয়ে যাওয়ার পরে পরবর্তী তাকে জোর করে লিবিয়াতে নিয়ে যাওয়া হয়। তার পরবর্তীতে আমরা জানতে পারি যে আমার ভাইকে লিবিয়ার উদ্দেশ্যে পানির পথে নিয়েছে আর জেলে আছে। ভোর 4টায় বিমানবন্দরে পৌঁছায় বিভিন্ন কারণে লিবিয়ায় আটকে পড়া 176 জন বাংলাদেশি। প্রিয় সন্তান ও ভাইকে দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তাদের স্বজনরা। এরকম কোনো আশা ছিল না, আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ ফিরে আনছে, আমরা লাকি। আর যোগাযোগ করে নাই 3 মাস। না স্যার, এই মানুষগুলো জানতো না এই দূর দেশে পাড়ি জমানো তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। নিজেদের ভাগ্যের এমন অবস্থা দেখে আর কাউকে লিবিয়া না যাওয়ার কথাও বলেন তারা। আমি 4 মাস গেছি লিবিয়া, 3 মাস জেলে ছিলাম। 3 মাসে 2 বেলাও ভাত খেতে পারি না। অনেক মানুষ দেখা যায় অনেক কষ্টে আছে। বাংলাদেশ এম্বাসি যদি ইচ্ছা করে তাহলে ওই মানুষগুলোর নিয়ে আসতে পারে। আল্লাহ পাক যাই হোক, কম লাগছে, 13 লাখ লাগছে ওই ফিলে, টোটাল আমার 26 লাখ টাকা গেছে। ভাই আল্লাহর কাছে দোয়া করি যেন বাংলাদেশের কোনো মানুষ আর লিবিয়ার বুকে না যায়। আগামী 19 ও 26শে মার্চ আরও 2টি ফ্লাইটে 300 বাংলাদেশি নাগরিক দেশে ফিরে আসবেন বলেও জানান তারা। জীবনে বাস্তবতা এটা, হার মানতে হবে। হয়তো নিজের সচ্ছলতার জন্য, পরিবার সচ্ছলতার জন্য গেছিলাম, কিন্তু হার মেনে ফিরে আসতে হইল। মাঝহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। পবিত্র রমজান মাসে ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য পবিত্র কোরআন জাদুঘর উদ্বোধন করেছে সৌদি সরকার। পবিত্র শহর মক্কার হেরা সাংস্কৃতিক বিভাগে খোলা হয়েছে এই জাদুঘর। সম্প্রতি মক্কার উপগভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল আব্দুল আজিজ এর উদ্বোধন করেন। জাদুঘরটি তৈরি করা হয়েছে পবিত্র কোরআন নিয়ে। কোরআন যে মুসলিমদের জন্য দিক নির্দেশনা, সেটির উপর আলোকপাত করা হয়েছে এই জাদুঘরে। এতে আছে বিরল কিছু পাণ্ডুলিপি, কোরআনের ঐতিহাসিক কপি। এছাড়া ইসলামের 3য় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের কোরআনের ছবি, পবিত্র কোরআনের আয়াত খোদাই করা প্রাচীন পাথর স্থান পেয়েছে এখানে। সংশ্লিষ্টরা জানান ৬৭,০০০ মিটার জায়গা জুড়ে তৈরি হেরা সাংস্কৃতিক বিভাগে মক্কা ও ইসলামের ইতিহাস বর্ণনা সংক্রান্ত বিভিন্ন বিষয় আছে। যারা এগুলো জানতে চান তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা। ঝিনাইদহ জেলার গ্রামীণ জনপদে এখনো হাজারো মানুষের যাতায়াতের প্রধান ভরসা কাঁচা সড়ক। জেলার প্রায় অর্ধেক গ্রামীণ সড়ক এখনো কাঁচা। ফলে বর্ষা কিংবা শুষ্ক মৌসুমে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলছে গ্রামীণ সড়ক পাকাকরণের কাজ চলমান রয়েছে, তবে স্থানীয়রা বলছেন দীর্ঘ প্রতিশ্রুতির পরও কাঙ্ক্ষিত উন্নয়ন কার্যকর হয়নি। ঝিনাইদহ থেকে নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। ঝিনাইদহের প্রত্যন্ত গ্রামে ঢুকলেই চোখে পড়বে এমন বাস্তবতা, যেখানে মানুষের যাত্রাপথ এখনো নির্ভর করে কাদা ধুলোর ওপর। রাস্তা কাঁচা হওয়ার কারণে শ্রমজীবী, শিক্ষার্থী সহ হাজারো মানুষ প্রতিদিন এই দুর্ভোগের শিকার হচ্ছেন। মহাসড়কে বড় বড় প্রকল্প বাস্তবায়িত হলেও এখনও জেলার অধিকাংশ গ্রামীণ সড়ক রয়ে গেছে কাঁচা। বর্ষায় কাদা পানিতে একাকার, আর শুষ্ক মৌসুমে ধুলোর ধূসর যন্ত্রণা যেন প্রতি মুহূর্তে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে দৈনন্দিন জীবনযাত্রাকে। উন্নয়নের হিসাব নিকাশে পিছিয়ে পড়া লাখো মানুষের ভোগান্তি দূর করতে অগ্রাধিকার ভিত্তিতে এসব গ্রামীণ সড়কগুলোর উন্নয়ন সহ পাকা করার দাবি স্থানীয়দের। ওই পাশের রাস্তা পাকা, সামনেও পাকায়, খোপে একটু কাঁচা।
কাদা ধুলোবালি থাকে, আমাদের বৃষ্টির সময় ঝামেলি, এই শুকনো সময় আসলে ঝামেলি। বৃষ্টির সময় হলে ধান পাট তোলা কষ্ট হয়। পুরো ঝিনাইদহ জেলায় যত কাঁচা রাস্তা আছে এগুলো যেন পাকা করে দেয় সরকার, আমাদের সরকারের কাছে এতটুকু চাওয়া। স্থানীয় সচেতন মহল বলছেন, উন্নয়নের মূল স্রোতধারায় ঝিনাইদহের প্রত্যন্ত গ্রামগুলো দ্রুত যুক্ত করতে পারলে উন্নয়ন সমভাবে করা সম্ভব। অর্ধেক মানুষ সড়ক ব্যবহার করবে পাকা সড়ক, আর অর্ধেক মানুষ কাঁচা সড়ক ব্যবহার করবে, এটা আসলে হতে পারে না। তো এই সড়ক নির্মাণের ক্ষেত্রে যে পরিকল্পনাটা করা হয়, বিশেষ করে ডিপিপি যখন তৈরি করা হয়, সেটা অবশ্যই গুরুত্ব সহকারে এটা মাথায় নেওয়া উচিত। এলজিডি কর্তৃপক্ষ বলছে, জেলার কাঁচা সড়কগুলো অগ্রাধিকার ভিত্তিতেই পাকা করা হবে। যেভাবে আমাদের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাজ চলমান আছে, আগামী কয়েক বছরের ভিতরে যে আপনি যে দুর্ভোগের কথা বললেন, এই দুর্ভোগ আর থাকবে না। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের দেওয়া তথ্য মতে ঝিনাইদহের ৬টি উপজেলায় মোট গ্রামীণ সড়ক রয়েছে ৫,৬৪৬ কিলোমিটার। এর মধ্যে এখনো কাঁচা রয়েছে ২,৬৬৮ কিলোমিটার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নড়াইলের লোহাগড়া উপজেলার চরকালনা গ্রামে 3 ফসলি জমিতে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তাবিত ডিসি ইকো পার্ক নির্মাণের বিরুদ্ধে এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছে। ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেয় চরকালনা এলাকার সহস্রাধিক নারী পুরুষ। এর ফলে নড়াইল ঢাকা মহাসড়কের দুই পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে গাড়ি চলাচল আবারও স্বাভাবিক হয়। পার্ক নির্মাণের জন্য প্রায় 2 শতাধিক কৃষি পরিবারকে উচ্ছেদ করা হবে বলেও জানান স্থানীয়রা। তাই এ প্রকল্প বাতিলের আহ্বান জানান এলাকাবাসী। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে 3 দিনব্যাপী ঈদ মেলার আয়োজন করেছে মহিলা কমিটি। রাজধানীর অফিসার্স ক্লাবে 3 দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোফলেস উর রহমান। এ সময় তিনি মহিলা কমিটির এই উদ্যোগের প্রশংসা করেন। মেলায় নারী উদ্যোক্তাদের পণ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করেন। এবারে থাকছে পার্টেক্স খেলার খবর। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ক্রিকেটকে গুড বাই জানানোর ঘোষণা দেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার। তার পোস্টে সতীর্থ, কোচ এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহমুদুল্লাহ। এতে সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবদের সবাই অবসরে গেলেন। পরাগ আরমানের রিপোর্ট। টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন। খেলে গেছেন শুধু ওয়ানডে ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবারের মতো ওয়ানডে ক্রিকেট খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে চিরতরে ব্যাট প্যাড তুলে রাখলেন সাইলেন্ট কিলার। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন অভিজ্ঞ এই তারকা ক্রিকেটার। 50 ওভারের ফরম্যাটকে বিদায় বলে 39 বছর বয়সী এই ক্রিকেটার লেখেন, আমি আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা সব সময় আমাকে সমর্থন করেছেন। অনেকটা আক্ষেপের সুরেই মাহমুদুল্লাহ লেখেন, সবকিছু সবসময় নিখুঁতভাবে শেষ হয় না, কিন্তু জীবন এগিয়ে নিতে হয়। আলহামদুলিল্লাহ, আমার দল ও বাংলাদেশ ক্রিকেটের জন্য রইল শুভকামনা। মাহমুদুল্লাহ অবসরের ঘোষণা দেওয়ার পর সতীর্থরাও তার অভাব বোধ করছেন। তাওহিদ হৃদয় লিখেছেন, ছোটবেলায় টিভির সামনে বসে দেখা প্রত্যেকটা অসাধারণ মুহূর্তের জন্য ধন্যবাদ মাহমুদুল্লাহ রিয়াদ ভাই। সবাই আপনাকে সাইলেন্ট কিলার ডাকলেও আমাদের বন্ধু মহলে আপনার নাম ছিল পেইন কিলার। সৌম্য সরকার এক আবেগঘন পোস্টে লিখেছেন, প্যাশন, আত্মনিবেদন ও অসংখ্য স্মরণীয় মুহূর্তের এক যাত্রা। প্রত্যেক রান, উইকেট ও স্মৃতির জন্য কৃতজ্ঞ। ধন্যবাদ কিংবদন্তি। এছাড়া শরীফুল ইসলাম, রিশাদ হোসেনও বাংলাদেশ ক্রিকেটে রিয়াদের অবদানের কথা লিখেছেন। 2007 থেকে 2025
18 বছরে বাংলাদেশের জার্সিতে 50টি টেস্ট, 239টি ওয়ানডে ও 141টি টি-20 খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। টেস্টে 2914 রান ও বল হাতে 43 উইকেট শিকার করেন এই অলরাউন্ডার। আর ওয়ানডেতে 5689 রানের সঙ্গে 82 উইকেট এবং টি-20তে 2444 রানের সঙ্গে এই তারকা শিকার করেন 41 উইকেট। মাহমুদুল্লাহর অবসরে পঞ্চপাণ্ডবদের মধ্যে এখন শুধু সাকিব আল হাসানের ক্রিকেটকে বিদায় বলা বাকি রইল। পরাগ আমান, এটিএন বাংলা, ঢাকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর দ্বিতীয় লেগে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হেরেও পেনাল্টি শুট আউটে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে পিএসভির সাথে 2-2 গোলে ড্র করে শেষ 8-এর টিকিট পায় আর্সেনাল। কোয়ার্টার ফাইনালে উঠেছে অ্যাস্টন ভিলা ও বরুশিয়া ডর্টমুন্ডও। পরাগ আরমানের আরও একটি রিপোর্ট। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 প্রথম লেগে 2-1 ব্যবধানে জেতা রিয়াল মাদ্রিদকে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে কঠিন পরীক্ষাই দিতে হলো। খেলার 27 সেকেন্ডেই অ্যাথলেটিকোর প্রথম একাদশে সুযোগ পাওয়া কনর গ্যালাগার এগিয়ে দেন দলকে। দারুণভাবে শুরু করে সিমিওনের দল। গোল পরিশোধে মরিয়া রিয়াল মাদ্রিদের আক্রমণ ঠেকাতে 70 মিনিটে বক্সের মধ্যে কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করা হলে পেনাল্টি পায় তারা, কিন্তু ভিনিসিয়াসের শট ক্রসবারের ওপর দিয়ে যায়। চলতি মৌসুমে আরেকবার রিয়ালের পেনাল্টি সমস্যা দৃশ্যমান হলো। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও 1-0-তে এগিয়ে থাকে অ্যাথলেটিকো। 2 লেগ মিলিয়ে ফলাফল তখন 2-2। শেষ পর্যন্ত টাই ব্রেকারে 4-2 গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে প্রথম লেগে 7-0 গোলে জেতায় শেষ 8 নিশ্চিত ছিল আর্সেনালের। দ্বিতীয় লেগের ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতা মাত্র। তবে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালকে 2-2 গোলে রুখে দেওয়ার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে পিএসভি আইন্দোভেন। 9-3 গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় গানাররা। সেখানে তাদের প্রতীক্ষায় আছে রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে সহজেই ক্লাব ব্রাগাকে 3-0 গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। 2 লেগ মিলিয়ে 6-3 ব্যবধানে শেষ 8-এ লায়নরা। 4 দশকেরও বেশি সময় পর ইউরোপিয়ান প্রতিযোগিতার মঞ্চে ফেরা ইংলিশ দলটি কোয়ার্টার ফাইনালে পিএসজির মুখোমুখি হবে। পরাগ আমান, এটিএন বাংলা। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।